ওকে, চল তাহলে আমাদের ক্লাস 11-এও তোরা রিলেশন পোর্শন মানে সম্বন্ধ রিলেশন চ্যাপ্টারটা পড়েছিস। ক্লাস 11-এ ম্যাপিংটাও পড়েছিস। এবার দেখ, আমাদের ক্লাস 11-এর সঙ্গে 12-এর এই চ্যাপ্টারগুলো আবার আছে, সেমিস্টারেও ছিল, আবার থার্ড সেমিস্টারে আছে। শুধু পার্থক্য হচ্ছে ফার্স্ট সেমিস্টারে যতটা ছিল থার্ড সেমিস্টারে ঠিক তার পর থেকে আছে। এবার আমি একটুখানি জাস্ট প্রথম দিকটা বলে নিয়ে 12-এর পোর্শনটায় ঢুকছি, নাহলে 11-এর পোর্শনটা অনেকেই ভুলে গেছিস, তো অসুবিধা হবে। দেখ, 11-এ আমাদের কি কি ছিল, চিত্রণ বা ম্যাপিংটা কি ছিল সেটা আমি একটুখানি বলে নিই। চিত্রণ বা অপেক্ষক মানে ম্যাপিং আর অর ফাংশন, এই দুটো কিন্তু একই। চিত্রণ মানে যা, অপেক্ষক মানেও তাই, ম্যাপিং মানে যা, ফাংশন মানেও তাই। সেই জন্য মাঝখানে বা দিয়ে লেখা হয়েছে। আচ্ছা, এ আর বি দুটো সেট, যার মধ্যে কমপক্ষে একটা পদ আছে, মানে এটা এমটি সেট না, বিটাও এমটি সেট না। এফ এমন একটা নিয়ম, নির্দিষ্ট নিয়ম, যা এ সেটের প্রত্যেকটা পদকে বি সেটের একটা নির্দিষ্ট পদের সঙ্গে সংযুক্ত করে। মানে ধরলাম এখানে এ সেটটা আছে, এখানে বি সেটটা আছে, এবার এ সেটের এক একটা পদকে বি সেটের এক একটা পদের সঙ্গে সংযুক্ত করছে এই নিয়মটা। ধর এইটাকে নিয়ে গেল এখানে, এটাকে নিয়ে গেল এখানে, এটাকে নিয়ে গেল এখানে। ধর এখানে এক্স ওয়াই জেড আছে, এখানে আলফা বিটা আছে, নিয়মটার নাম এফ। তাহলে এফ কি? এফ হচ্ছে একটা নিয়ম যেটা এ সেটের প্রত্যেকটা পদকে বি সেটের পদগুলোর সঙ্গে সংযুক্ত করছে। তবে ওই নির্দিষ্ট নিয়ম এফকে বি সেটে এ সেটের একটা ম্যাপিং বা অপেক্ষক বলা হবে। এবার কেমন নিয়ম, কি নিয়ম, সেগুলোর কথায় পরে আসছি। তাহলে এটুকুনি বুঝলাম যে ম্যাপিং হচ্ছে একটা নিয়ম বা ফাংশন হচ্ছে একটা নিয়ম যেটা এ সেটের একটা পদকে বি সেটের একটা পদে জাস্ট নিয়ে যাবে বা রিলেট করবে। এবার দেখ তারপরে কি বলছে, বি সেটের এ সেটের এই চিত্রণটাকে এফ ফ্রম এক্স টু ওয়াই বা এফ ফ্রম এ টু বি, এটাই বেসিক্যালি বলা হয় এফ ফ্রম এ টু বি বলা হয়, কারণ এই এফ ম্যাপিংটা এ সেট থেকে বি সেটে যাচ্ছে, তাই এটাকে এফ ফ্রম এ টু বি বলা হয়, এই প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। এবার এই সেটের যদি একটা এলিমেন্ট এক্স হয়, সেটাকে যদি এই সেটের একটা এলিমেন্ট আলফায় নিয়ে আসে, তাহলে আমরা কি লিখতে পারবো? এফ অফ এক্স ইকুয়াল টু আলফা। এই সেটের একটা এলিমেন্ট যদি ওয়াই হয়, সেটাকেও যদি আলফায় নিয়ে আসে, তাহলে আমরা কি লিখতে পারবো? এফ অফ ওয়াই ইকুয়াল টু আলফা। এই সেটের একটা এলিমেন্ট যদি জেড হয়, সেটাকে যদি বি সেটের একটা এলিমেন্ট বিটায় নিয়ে আসে, তাহলে আমরা কি লিখতে পারবো? এফ অফ জেড ইকুয়াল টু বিটা। এইভাবে লিখতে পারবো। ওকে, তো ফাংশন কি? ফাংশন বা ম্যাপিং একই জিনিস। ফাংশন বা ম্যাপিং হচ্ছে দুটো সেটের মধ্যে একটা নির্দিষ্ট নিয়ম, যে নিয়মটা দিয়ে আমরা সেটের এলিমেন্টগুলোকে কানেক্ট করছি। এ সেটের ভিতরে আমি যে এক্সাম্পলটা নিয়েছি, সেখানে এ সেটের ভিতরে তিনটে এলিমেন্ট আছে, বি সেটের ভিতরে দুটো এলিমেন্ট আছে, সেটা থাকতেই পারে। এবার এ সেটের তিনটে এলিমেন্ট বি সেটের দুটো এলিমেন্টে কানেক্ট হচ্ছে একটা নিয়ম দিয়ে, নিয়মটার নাম হচ্ছে এফ, যেটাকে আমরা বলছি একটা ফাংশন বা একটা অপেক্ষক। এবার এক্সাম্পল দেখবো, এক্সাম্পল দেখলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। দেখ পুরো ব্যাপারটা বোঝা গেছে কিনা। এই যেগুলো এখানে টাইপ করার মতো করে লেখা আছে, সেগুলো সবই বইতে আছে, সেগুলো আর এক্সট্রা করে লিখতে হবে না। যেগুলো আমি বুঝিয়ে দিচ্ছি সেগুলোর মধ্যে থেকে যদি কোনোটা মনে হয় লিখে নিতে হবে, সেটা লিখে নে। যেগুলো একদম প্রিন্টেড করে লেখা রয়েছে, সেগুলো লিখতে হবে না, সেগুলো সবই বইতে আছে। দেখ বোঝা গেল কিনা। এগুলো সবই 11-এ ছিল কিন্তু, বোঝা যাচ্ছে তো?
শোনা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে এবার আমরা এগোই। চল নেক্সট। দাদা বলছি, ওয়াই এর থেকে এক্সটা কম, মানে এরকম কিছু, মানে ওয়াই এর, এ- না ওয়াই এক্স এর মধ্যে কে ছোট কে বড়? ওটা প্রথমে আমি শুনতে পাইনি, কেমন না, ইয়ে ওয়াই হয়ে গেল এক্স এর তাই। মধ্যে কোনো ওইরকম কোনো সম্পর্ক নেই যে ওয়াই বড় হবে কি এক্স ছোট হবে, এরকম কোনো ওয়াই এক্স এর মধ্যে কিছু নেই। ওয়াই এক্স যা খুশি তাই হতে পারে। এখানে আমরা দেখছি এক্সটা আলফাতে গিয়ে ম্যাপ করছে, মানে আমরা বলছি এফ অফ এক্স ইকাল টু আলফা। আমরা দেখছি ওয়াই ম্যাপ করছে, মানে এফ অফ ওয়াই ইকাল টু আলফা। আমরা দেখছি জেডটা বিটাতে গিয়ে ম্যাপ করছে, বুঝতে ইকাল টু পেরেছি বিটা। বুঝতে পেরেছি। এইটুকুনি। এবার কে ছোট কে বড় সেগুলো কিছু বলা নেই। না না, প্রথমে আমি ভয়েসটা আসেনি তোমার এখানে, আচ্ছা, আমার এখানে। ওকে। সো এবার এবার আমরা ওই রিলেটেড আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে প্রাকবিম্ব আর প্রতিবিম্ব। একটার নাম প্রি ইমেজ আর একটার নাম ইমেজ। প্রতিবিম্বর ইংরাজি নাম ইমেজ, প্রাকবিম্বের ইংরাজি নাম প্রি ইমেজ। এই এবার কি জিনিসটা, ওই যে আমি যদি আগের ওটাই আবার আঁকি, ধর এই হলো এ, এর মধ্যে তিনটে এলিমেন্ট আছে এক্স ওয়াই জেড, এর মধ্যে দুটো এলিমেন্ট আছে আলফা বিটা। এবার যে জিনিসটা একটু আগে নিয়েছিলাম সেটাই আবার করে নিচ্ছি, যে এক্সটা ধর আলফায় যাচ্ছে, তাহলে আমরা লিখতে পাচ্ছি এফ অফ এক্স ইকুয়াল টু আলফা। ওয়াইটা ধর আলফায় যাচ্ছে, তাহলে আমরা লিখতে পাচ্ছি এফ অফ ওয়াই ইকুয়াল টু আলফা। জেডটা ধর বিটায় যাচ্ছে, তাহলে আমরা লিখতে পাচ্ছি এফ অফ জেড ইকুয়াল টু বিটা। আমরা জাস্ট একটা ধরে নিলাম, এরপরে প্রপার এক্সাম্পল যখন নেব তখন কেমন আসবে সেগুলো আমরা আসছি পরে। তো এই বি সেটে যেগুলো থাকে এগুলোকে বলা হয় ইমেজ, আর এ সেটের মধ্যে যেগুলো থাকে এগুলোকে বলা হয় প্রি ইমেজ। বাংলা বুঝতেই পারছিস, একটা প্রাকবিম্ব একটা প্রতিবিম্ব। তার মানে আমরা যদি বাংলায় বলি, তাহলে এই আলফা এলিমেন্টটার হচ্ছে একটা ইমেজ, কার না এক্সের। সো আলফা ইজ অ্যান ইমেজ অফ এক্স, এক্স ইজ এ প্রি ইমেজ অফ আলফা। ঠিক আছে, আলফার প্রি ইমেজ হচ্ছে এক্স, এক্সের ইমেজ হচ্ছে আলফা। ঠিক একই রকমভাবে আলফার প্রি ইমেজ ওয়াইও হতে পারে, আলফার প্রি ইমেজ ওয়াইও হতে পারে, ওয়াইয়ের ইমেজ আলফা। বিটার প্রি ইমেজ জেড হতে পারে, জেড হচ্ছে এখানে, আর জেডের ইমেজ বিটা। তাই দেখ এখানে লেখাটা কি বলেছে, ওয়াই বা এফ এক্সকে এক্সের প্রি ইমেজ বলা হয়। মানে এখানে আলফা দিয়ে আমরা আলফা বিটা দিয়ে বলেছি, এক্স বিন্দুতে অপেক্ষকের মানকে বলা হয়, যেটা হচ্ছে মান, এবং এক্সকে এই চিত্রণ অনুসারে এর প্রাকবিম্ব বা প্রি ইমেজ বলা হয়। বেসিক্যালি বাংলা ভাষায় বুঝতে গেলে পিছনের দিকে যে সেটটা থাকবে এই বি সেটটা, এর মধ্যে যেগুলো থাকবে সেগুলো ইমেজ, আর সামনে যে সেটটা থাকবে তার মধ্যে যেগুলো থাকবে সেগুলোর নাম হচ্ছে প্রি ইমেজ। দেখ যদি কোনো ডাউট থাকে বল। ইমেজের প্রি ইমেজ হয়, প্রি ইমেজ আগে থাকে, ইমেজ পরে থাকে। আমি একটা প্রপার, এখানে তো আমি জাস্ট বোঝানোর জন্য এক্সাম্পলটা নিচ্ছি, এই এরকমভাবে এক্সাম্পলগুলো নিচ্ছি। এরপরে একদম প্রপার এক্সাম্পল নিয়ে যেভাবে আমাদের পরীক্ষায় আসবে সেরকম এক্সাম্পল নিয়ে আমি দেখাচ্ছি। ওকে, চল এগোনো যাক। এবার আসছে তিনটে জিনিস। তাহলে আমরা কি কি পড়লাম? প্রথমে পড়লাম ফাংশন বা ম্যাপিং কি, তারপরে পড়লাম ইমেজ প্রি ইমেজ কি। এবার আমরা পড়ব তিনটে জিনিস একসাথে, ক্ষেত্র যার ইংরাজি নাম ডোমেন, উপক্ষেত্র যার ইংরাজি নাম কোডোমেন, পাল্লা যার ইংরাজি নাম রেঞ্জ।
তিনটে আলাদা আলাদা জিনিস পড়বো, ক্ষেত্র, উপক্ষেত্র, পাল্লা। আচ্ছা, এবার ধর আমি ওটাকে আবার নিচ্ছি। ধর এ একটা সেট আছে, এ সেটের মধ্যে ওই এক্স ওয়াই জেড আছে, আর বি একটা সেট আছে যার ভিতরে আলফা বিটা আর গামা আছে। সো আমরা যদি এখানে ম্যাপ করি, ধর এক্সটা আলফায় যাচ্ছে, নিয়মটার নাম এফ, তার মানে আমরা কি বলতে পারি, এফ অফ এক্স ইকাল টু আলফা। ওয়াইটা ধর বিটায় যাচ্ছে, মানে এফ অফ ওয়াই ইকাল টু বিটা। আর জেডটা ধর আবার আলফায় যাচ্ছে, জেডটা ধর আবার আলফায় যাচ্ছে, এফ অফ জেড ইকাল টু আলফা। তাহলে এখানে আমরা যদি ইমেজ প্রি ইমেজগুলো দেখি, এইগুলো হচ্ছে প্রি ইমেজ, প্রি ইমেজ, আর এইগুলো হচ্ছে ইমেজ। ওকে, এবার তো আলফার দুটো প্রি ইমেজ আছে, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে জেড। বিটার একটাই প্রি ইমেজ আছে, সেটা হলো ওয়াই। ওকে, আর যদি ইমেজের কথা বলি, আলফার ইমেজ হচ্ছে, এর ইমেজ হচ্ছে, এই এক্স এর ইমেজ হচ্ছে আলফা, জেড এর ইমেজ হচ্ছে আলফা, ওয়াই এর ইমেজ হচ্ছে বিটা, সেগুলো আমরা বলতে পারি। এবার এই ইমেজগুলো, ইমেজ তো দুটো ইমেজ এখানে দুটো পেয়েছি, একটা হচ্ছে বিটা আর একটা হচ্ছে আলফা। আর প্রি ইমেজ এখানে তিনটে পেয়েছি, একটা আলফা, একটা এক্স, একটা ওয়াই, একটা জেড। এই ইমেজ প্রি ইমেজগুলো যে সেটটার মধ্যে থাকে, কোন সেটটার মধ্যে আছে, এই সেটটার মধ্যে আছে, এটাকে আমরা বলি ডোমেন। তাহলে ডোমেন কি? ডোমেন হচ্ছে প্রি ইমেজগুলো যে সেটটার মধ্যে থাকে সেটাকে আমরা বলি ডোমেন। প্রি ইমেজগুলো যে সেটের মধ্যে থাকে তাকে আমরা বলি ডোমেন। আর ইমেজগুলো যে সেটের মধ্যে থাকে, কোন সেটের মধ্যে আছে, বি সেটের মধ্যে, এটাকে আমরা বলি কোডোমেন। তাহলে ক্ষেত্র জিনিসটা কি? ক্ষেত্র হচ্ছে সেই সেট যে সেটের মধ্যে প্রি ইমেজগুলো আছে, প্রি ইমেজগুলো যে সেটের মধ্যে আছে তার নাম হচ্ছে ক্ষেত্র। আর উপক্ষেত্র, উপক্ষেত্র কি না, উপক্ষেত্র হচ্ছে ইমেজগুলো, প্রতিবিম্বগুলো যে সেটের মধ্যে আছে সেটাকে বলা হয় কোডোমেন বা উপক্ষেত্র। এই দুটো বোঝা গেল, কোডোমেন বা উপক্ষেত্র। আর রেঞ্জ হচ্ছে, রেঞ্জ বা পাল্লা হচ্ছে, আমরা এখানে আর একটা সেট পাবো, যে সেটটা হচ্ছে এইটুকুনি। এই আমি কালারটা চেঞ্জ করে দেখাই, তাহলে তাদের বুঝতে সুবিধা হবে। ধর এই যে এই একটা সেট পাবো, এই লাল কালিটা, এইটা হচ্ছে রেঞ্জ। তার মানে যেটুকুনির মধ্যে ইমেজগুলো রয়েছে, গামা কিন্তু এখানে কারোর ইমেজ না, গামা কিন্তু কারোর ইমেজ না, মানে গামার কোনো প্রি ইমেজ নেই, গামার কোনো প্রি ইমেজ নেই। তো এই সেটটার ধর আমি নাম দিলাম সি, তাহলে সিটা হচ্ছে এখানে রেঞ্জ। বেসিক্যালি সি কিন্তু সাবসেট কার, বিটার, মানে বির। সি কিন্তু বির সাবসেট। দেখ বি সেটটার মধ্যে সি সেটটা ঢুকে আছে, তাহলে সি বির একটা সাবসেট, তার মানে রেঞ্জ কোডোমেনের একটা সাবসেট হয়। কিন্তু আবার অনেক ক্ষেত্রে সেটা সমানও হতে পারে, সেটা আমরা উদাহরণ সহকারে দেখব যে কখন সমান হবে, কখন ছোট হবে, সেগুলো দেখব। কিন্তু কখনো বড় হবে না। হতে পারে সি বির সাবসেট, হতে পারে সি বির সঙ্গে সমান, এই দুটো ক্ষেত্র হতে পারে। এই দু রকম জিনিসের উপরে বেস করে আমরা ফাংশনকে দু রকম ভাগে ভাগ করি, সেটা আমাদের 12-এর সিলেবাসেই আছে। তাহলে সংজ্ঞাটা কি বলছে না, এ সেটকে এফ অপেক্ষকের অঞ্চল বা ক্ষেত্র বা ডোমেন বলে, আর বি সেটকে উপ অঞ্চল বা উপক্ষেত্র বা কোডোমেন বলে। একদম সিম্পল। সামনে যে সেটটা আছে, যে সেটটার ভিতরে প্রি ইমেজগুলো আছে, সেগুলোকে আমরা বলবো ডোমেন। পিছনে যে সেটটা আছে, যে সেটটার ভিতরে ইমেজগুলো আছে, সেটাকে আমরা বলবো কোডোমেন। এবার এ সেটের সব পদগুলো, এ সেটের মধ্যে কটা পদ আছে, তিনটে, এক্স ওয়াই আর জেড। এই এ সেটের সব পদগুলো, এক সেকেন্ড, এক্সটা চলে এলো,
এ সেটের সব পদগুলো এর প্রতিবিম্বের সেট, মানে একটা সেট যে সেটের ভিতরে এফ এক্সগুলো আছে, যেখানে এক্সগুলো এ সেটের মধ্যে আছে, সেটাকে আমরা বলি পাল্লা বা প্রসার বা রেঞ্জ। তার মানে এই যে এই জায়গাটুকুনি, যে জায়গাটার মধ্যে সমস্ত ইমেজগুলো আছে, আলফা আর বিটা হচ্ছে ইমেজ, গামা কিন্তু ইমেজ নয়। ঠিক আছে, সেই জন্য গামাটাকে কিন্তু আমরা রেঞ্জের মধ্যে রাখতে পারবো না। যে ইমেজ নয় সে রেঞ্জে থাকবে না, সে কোডোমেনে থাকবে। ঠিক আছে, বুঝতে যেখানে অসুবিধা হবে সেখানে বলবি, কিন্তু যে আমি বলে যাচ্ছি বলে তোরা। এইটা আরেকবার বলো। এই হ্যাঁ, লক্ষ্য কর, আলফা বিটা গামা তিনটে এলিমেন্ট আছে বি সেটের ভিতরে। যাই হয়ে যাক, আমরা প্রথমেই বলবো বাদিকে যে সেটটা আছে সেটা হচ্ছে প্রিমেজের সেট, যাকে আমরা বলবো ডোমেন। ডান দিকে সেটটা আছে সেটা হলো ইমেজের সেট, তাকে আমরা বলবো কোডোমেন। যাই হয়ে যাক, শুধু রেঞ্জটা বলার সময় আমাকে ভেবে বলতে হবে কি না, রেঞ্জ হচ্ছে সেই সেটটা যার ভিতরে শুধু ইমেজগুলো আছে। দেখ এখানে আলফা বিটা গামার মধ্যে গামার কিন্তু কোনো প্রি ইমেজ নেই, গামা কিন্তু কারোর সাথে কানেক্টেড নয়। আলফাটা দুটো এলিমেন্টের সাথে কানেক্টেড, এক্স এর সাথে কানেক্টেড, জেড এর সাথে কানেক্টেড। বিটাটা তো গামা হ্যাঁ, গামা রেঞ্জ নয়। গামা রেঞ্জের অন্তর্ভুক্ত নয়। বিটা একটা এলিমেন্টের সাথে কানেক্টেড, ওয়াই এর সাথে কানেক্টেড, গামা কারোর সাথে কানেক্টেড নয়। সুতরাং গামা কোডোমেনে থাকবে, কোডোমেন হচ্ছে বি, তার মধ্যে থাকবে, কিন্তু গামা সির মধ্যে থাকবে না, মানে রেঞ্জের মধ্যে থাকবে। তাহলে আমরা এবার আচ্ছা। হতে পারে অন্য কোনো একটা ফাংশন করলাম, যে ফাংশনের ক্ষেত্রে গামারাও তুই ইমেজ পেয়ে গেলি, তাহলে সেক্ষেত্রে গামা রেঞ্জে চলে আসবে। তার মানে দুটো ঘটনা ঘটতে পারে, এক হচ্ছে রেঞ্জ আর কোডোমেন সমান হতে পারে, আর এক হচ্ছে রেঞ্জ ছোট হতে পারে, কোডোমেন বড় হতে পারে। এই দুটো ঘটনা ঘটতে পারে, কিন্তু কখনোই এমন হবে না যে রেঞ্জ বড় হয়ে গেল কোডোমেন ছোট হয়ে গেল, এরকম কোনোদিন হবে না। ঠিক আছে, দুটো ঘটনা ঘটতে পারে, এক রেঞ্জ ছোট হতে পারে, কোডোমেন বড় হতে পারে, দুই রেঞ্জ আর কোডোমেন সমান হতে পারে। এবার এই দুটো ঘটনার পরে বেস করে আমরা মানে 12এই থার্ড সেমিস্টারেই ফাংশনকে দুভাগে ভাগ করব। চল, তাহলে আমরা 6টা জিনিস পড়লাম। এক ফাংশন, এই 6টা জিনিসই কিন্তু আমরা ক্লাস 11-এ পড়ে এসেছি। 2 প্রিমেজ, 3 ইমেজ, 4 ডোমেন, 5 কোডোমেন, 6 রেঞ্জ। এই 6টা জিনিসই আমাদের ক্লাস 11-এ পড়া। এবার একটা এক্সাম্পল নিই, ফার্স্ট সেমিস্টার এগুলো ছিল সবই, এক্সাম্পল দিয়েই পুরো ব্যাপারটাকে বুঝি। একটা এক্স একটা সেট রয়েছে, যে সেটের ভিতরে -1, -2, 2, 3 এগুলো রয়েছে। ওয়াই একটা সেট রয়েছে যার ভিতরে 1, 2, 5, 10, 11, 17 এগুলো রয়েছে। একটা ফাংশন, যে ফাংশনটা এক্স থেকে ওয়াই যাচ্ছে, তা আমি একটু ছবি এঁকে নিই। এটা ধর এক্স সেট, -1, -2, 2, 3। এটা ধর ওয়াই সেট, 1, 2, 5, 10, 17। এবার একটা ফাংশন যেটা এক্স থেকে ওয়াই যাচ্ছে, কিভাবে যাচ্ছে না, এই হচ্ছে তার শর্তটা, যে এক্স স্কোয়ার প্লাস 1 করলে আমরা যা পাবো সেটা ম্যাপ করবে। মানে এই এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1, তুই এর মধ্যে -1 বসা, এফ অফ -1 কত হচ্ছে, -1 স্কোয়ার প্লাস 1, তার মানে কত হচ্ছে বল, এটা 1 প্লাস 1, তার মানে 2 হচ্ছে। তাহলে আমরা কি দেখলাম, -1 বসিয়ে 2 পেলাম, বসালাম -1 পেলাম 2, তার মানে -1টা 2-তে যাবে, -1টা 2-তে যাবে। এই ঠিক একই রকমভাবে তুই অন্যটা বসা, ধর -2 বসাচ্ছি, এফ অফ -2 কত পাচ্ছি, এই জায়গাটায় বসাবো, -2 এর স্কোয়ার প্লাস 1, তার মানে 2 দুগুণে 4 প্লাস 1 মানে 5, তাহলে -2টা 5-এ যাবে। 2 বসা, এফ অফ 2 কত হচ্ছে বল, এই জায়গাটায় বসাবো, 2 স্কোয়ার প্লাস 1, 2 দুগুণে 4 প্লাস 1 মানে সেই 5 হচ্ছে, মানে এটাও যাচ্ছে 5-এ। আচ্ছা, এবার বসাবো 3, এফ অফ 3 কত হবে বল, 3 স্কোয়ার প্লাস 1,
9+1 মানে 10, মানে এটা যাচ্ছে 10-এ। তাহলে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পাচ্ছি চারটে এলিমেন্ট নিয়েছিলাম, এইগুলোকে তো আমরা প্রি ইমেজ বলি। 17টা রেঞ্জে পড়বে না। 17ও পড়বে না, প্লাস আরও একজন পড়ছে না, ভালো করে লক্ষ্য কর। 2 2 ও না 1। এক প্রি ইমেজ বলি, এগুলোকে আমরা প্রি ইমেজ বলি, IMAGE। আর এই এক্স সেটটাকে আমরা বলবো কি? ডোমেন। ডোমেন। DOMAIN, DOMAIN, ডোমেন বা ক্ষেত্র। আর ওয়াই সেটটাকে আমরা কোডোমেন বলি। ওকে, আর এইখানে আমরা একটা সেট বানাতে পারছি এই 2, 5 আর 10কে নিয়ে, মানে যেটুকুনি জায়গায় ইমেজগুলো পড়েছে, এটাকে আমরা রেঞ্জ বলছি। কিন্তু 1 আর 17 কিন্তু রেঞ্জের মধ্যে আসছে না। দেখ এখানে ক্যালকুলেশনগুলো করা রয়েছে, এই যে f(-1) 2 হচ্ছে, আমি যে ক্যালকুলেশনগুলো করে দেখালাম সেগুলো এখানে করাও রয়েছে। তাহলে আমরা যদি এখানে লিখি একটু, যে ডোমেনকে ডোম বলা হয়, ডোম অফ এফ। ডোমেন অফ এফ এর মধ্যে কে কে থাকছে? এরা চারজনই থাকছে। -1 থাকছে, -2 থাকছে, 2 থাকছে, 3 থাকছে। রেঞ্জ অফ এফ এর মধ্যে কে কে থাকছে? রেঞ্জ অফ এফ এর মধ্যে 3 জন থাকছে, 2 থাকছে, 5 থাকছে আর 10 থাকছে। আর যদি কোডোমেন বের করি, কোডোমেনের মধ্যে কারা থাকবে? বি সেট মানে ওয়াই সেটের সবাই থাকবে। 1 থাকবে, 2 থাকবে, 5 থাকবে, 10 থাকবে, 17 থাকবে। দেখ ব্যাপারটা বোঝা গেল কিনা, একটা এক্সাম্পল দিয়ে পুরো জিনিসটা বোঝা যাচ্ছে কিনা দেখ। আমরা 6টা জিনিস পড়েছি। ফাংশন কি সেটাও বোঝা যাচ্ছে, রেঞ্জ কি, ডোমেন কি, কোডোমেন কি, প্রি ইমেজ কি, ইমেজ কি। 6টা জিনিস একটা উদাহরণ দিয়ে বোঝা যাচ্ছে কিনা ভালো করে দেখেন। এগুলো কিন্তু সবই আমাদের 11-এ পড়া। এবং হুম, হ্যাঁ বল, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। এখানে আমরা আরো একটা জিনিস দেখতে পাচ্ছি, যে এখানে রেঞ্জ হচ্ছে সাবসেট কোডোমেনের। রেঞ্জ কিন্তু কোডোমেনের ভিতরে ঢুকে রয়েছে। এবার অন্য কোনো এক্সাম্পল যখন আমরা দেখবো তখন আমরা দেখতে পারি যে হয়তো রেঞ্জ আর কোডোমেন সমান হয়ে গেল, সেটাও হতে পারে। সেটা অন্য কোনো এক্সাম্পলে গিয়ে আমরা পাবো, আমরা আজকেই পেয়ে যাব। মানে আজকে শুধু থিওরি পোর্শনটা আমরা পড়বো, অঙ্কগুলো পরের দিন আমরা দেখবো। তো কোনো অঙ্কের ক্ষেত্রে রেঞ্জ আর কোডোমেন সমানও হতে পারে। দেখ এবার সেই কথাগুলোই আমি লিখে দিয়েছি, এই যে পাল্লা, পাল্লা মানে রেঞ্জ, পাল্লা মানে রেঞ্জে তো এসেছিল 2, 5 আর 10, একটু আগেই তো দেখলি 2, 5 আর 10 এসেছিল, 1 আর 17 আসেনি। ঠিক আছে, তো সেটাই এখানে লিখে দিয়েছি। আর ওয়াই হলো উপ অঞ্চল মানে কোডোমেন। ঠিক আছে, আর ক্ষেত্র হচ্ছে এক্স মানে ডোমেন। এগুলো সব এখানে লেখা আছে, এগুলো বইতেও লেখা আছে, জিনিসটা বুঝে নিস যা। কোডোমেন কি, রেঞ্জ কি, ডোমেন কি, ইমেজ কি, প্রি ইমেজ কি, কারণ এগুলো বুঝতে অসুবিধা হলে কিন্তু এগোলে অসুবিধা হবে। এবার দেখ এখানে মানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা লেখা আছে, অপেক্ষক হওয়ার শর্ত। মানে যে কোনো নিয়ম সে কিন্তু অপেক্ষক হবে, তার কিছু শর্ত আছে। ঠিক আছে, যে কোনো নিয়ম কিন্তু অপেক্ষক হবে না, সে যদি দুটো শর্ত মেনে চলে তাহলেই অপেক্ষক সে হবে। নাম্বার 1, এখানে অন্যভাবে লেখা আছে, আমি সোজা করে বলছি। ধর এ একটা সেট, বি একটা সেট, এখানে তো প্রি ইমেজগুলো থাকে। এই প্রত্যেকটা প্রি ইমেজের ইমেজ থাকতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা প্রি ইমেজ এর ইমেজ থাকতে হবে, এটা হলো 1 নম্বর। আর
আর একটা শর্ত আছে, সেটা হচ্ছে একটা একটা প্রিইমেজের দুটো ইমেজ থাকবে না। একটা প্রিইমেজের দুটো ইমেজ থাকবে না। ভালো করে লক্ষ্য কর, আমি যে ছবিটা এঁকেছি, আমি ধর এখানে নাম দিচ্ছি এক্স ওয়াই জেড ডব্লিউ, এখানে ধর দিচ্ছি আলফা বিটা গামা। তোরা লক্ষ্য কর, এই নিয়মটা যদি এফ হয় তাহলে এফ অফ এক্স কত? আলফা। এফ অফ ওয়াই কত? আলফা। এফ অফ জেড কত? বিটা। এফ অফ ডব্লিউ কত? গামা। দেখ, প্রত্যেকটা প্রিইমেজের কিন্তু ইমেজ আছে। দুটো প্রিইমেজের একটা ইমেজ থাকতে পারে। দেখ, দুটো প্রিইমেজ আছে এক্স আর ওয়াই, যাদের একটা ইমেজ আছে, কিন্তু একটা প্রিইমেজের দুটো ইমেজ থাকতে পারবে না। মানে এরকম কখনো হতে পারবে না, ধর যে এ আর বি এর মধ্যে ধর এরকম আছে, ধর এক্স আর ওয়াই আছে, বির মধ্যে ধর আলফা বিটা গামা আছে। তো এরকম কখনো হতে পারে, ধর এটা এখানে গেল, এটা এখানে গেল, আবার ধর এটা এখানে গেল, এটা কখনো হতে পারবে না। মানে এটা ধর জি যদি হয়, জি অফ এক্স ইকুয়াল টু আলফা, জি অফ ওয়াই ইকুয়াল টু বিটা, আবার জি অফ এক্স ইকুয়াল টু গামা, এই জিনিসটা কখনো হতে পারবে না, হতে পারবে না। লক্ষ্য করে দেখ, এখানে একটা প্রিইমেজ এক্স, তার দুটো ইমেজ আছে, আলফাও আছে গামাও আছে। একটা প্রিইমেজের কখনো দুটো ইমেজ থাকতে পারে না, কিন্তু একটা ইমেজের দুটো প্রিইমেজ থাকতে পারে। একটা ইমেজের দুটো প্রিইমেজ, সেটা কিন্তু হতে পারে। ঠিক আছে, আগে যে আমি নিচের দিকে যে ছবিটা এঁকেছি, সেই ছবিটাতেই দেখতে পারবি যে আলফা হচ্ছে একটা ইমেজ, কারণ আলফা কোন দিকে আছে? ডান দিকে আছে। তার কিন্তু দুটো প্রিইমেজ আছে এক্স আর ওয়াই। তো একটা ইমেজের দুটো কেন, অনেক দুটোর বেশিরও 50টা প্রিইমেজ থাকতে পারে, কিন্তু একটা প্রিইমেজের একটাই ইমেজ থাকবে, একটার বেশি ইমেজ কখনো থাকতে পারবে না। ওকে, দেখ বোঝা গেল কিনা? এই দুটো শর্ত। শর্ত নাম্বার 1, প্রত্যেকটা প্রিইমেজ এর ইমেজ থাকতে হবে, মানে ডোমেনের মধ্যে কেউ সিঙ্গেল ফাঁকা থাকলে চলবে না। হ্যাঁ, কেউ ফাঁকা থাকলে চলবে না, কারোর না কারোর সাথে কানেক্টেড থাকতেই হবে। আর শর্ত নাম্বার 2, একটা প্রিইমেজ মানে ডোমেনের মধ্যে বাঁদিকের সেটের একজন, ডান দিকের সেটের দুজনের সাথে কানেক্ট হতে পারবে না। এই শর্ত দুটো মেনে চলতে হবে অপেক্ষক হওয়ার জন্য। এই শর্তটা ভায়োলেট করলে চলবে না। এই দুটো শর্ত হচ্ছে মেন। এবার এখানে বইতে একটু অন্যরকমভাবে বলা আছে, একটু কঠিন করে বলা আছে, আমি সহজ করে বাংলায় লিখে দিলাম। এটা হলো অপেক্ষক হওয়ার শর্ত। কোনো ডাউট থাকলে বল। বোঝা গেছে? এগুলো, এটাও কিন্তু 11-এ ছিল, মানে 12-এর থার্ড সেমিস্টারে যেটুকু সেটা আমরা এখনো ধরে পারি, সেটা ধরতে পারবো আর একটু পর থেকে। চল, বাস্তব অপেক্ষক কি? বাস্তব অপেক্ষক মানে হচ্ছে, দেখ, কোনোটাই শূন্য নয় এমন দুটি বাস্তব সংখ্যার সেট এক্স আর ওয়াই হলে একটি নিয়ম, মানে বেসিক্যালি এই যে সেট দুটোকে নিয়ে আমরা কথা বলছি এ আর বি, এই এ আর বি যদি বাস্তব সংখ্যার সাবসেট হয়, এই এ আর বি যদি রিয়েল নাম্বারের সাবসেট হয় বা রিয়েল নাম্বার হলেও হবে, তখন আমরা সেই অপেক্ষকটাকে বলবো রিয়েল ভ্যালুড ফাংশন বা রিয়েল ফাংশন। ঠিক আছে, এটাকে রিয়েল ভ্যালুড ফাংশন বা রিয়েল ফাংশন বলা হয়। মানে এটা তো বেসিক্যালি প্রিইমেজ। এই প্রিইমেজগুলোর আমরা আরেকটা নামে ডাকি ইনপুট। কারণ তুই একটু লক্ষ্য করে দেখ, আমরা একটু যদি আগে যাই, এই যে উদাহরণটা, এইগুলো তো প্রিইমেজ, এগুলোকে কিন্তু তুই বসিয়েছিস ফাংশনটার মধ্যে, বসিয়ে কিন্তু এই আউটপুটগুলো পেয়েছিস। এই যে এগুলো তো উত্তর। তো এইগুলো প্রিইমেজগুলো বেসিক্যালি ইনপুট, আর ইমেজগুলো বেসিক্যালি আউটপুট। মানে তুই বসাচ্ছিস, বসিয়ে বসিয়ে এক একটা উত্তর পাচ্ছিস। এটাকে আমি উপরে করে করে দেখিয়েছিলাম। তার মানে
আমরা প্রি ইমেজগুলোকে ডাকনাম ইনপুট হিসাবে ডাকতে পারি, আর ইমেজগুলোকে আমরা আউটপুট হিসাবেও ডাকতে পারি। ঠিক আছে, তো এই ইনপুট আর আউটপুট দুটোই যদি রিয়েল নাম্বার হয় তখন তাকে আমরা বাস্তব অপেক্ষক বা রিয়েল ভ্যালুড ফাংশন বলে থাকি। একটা ফাংশন তার ইনপুট আউটপুট দুটোই যদি রিয়েল নাম্বার হয় তখন তাকে আমরা রিয়েল ভ্যালুড ফাংশন বা বাস্তব অপেক্ষক বলি। আচ্ছা, এরপরে যুগ্ম অপেক্ষক এগুলো লাগবে না, অযুগ্ম অপেক্ষক লাগবে না, এগুলো আমি জাস্ট রেখেছিলাম। এরপর থেকে আমাদের এখান থেকে 12 শুরু হচ্ছে। 12-এর বোর্ডের সিলেবাসে যেটা আছে সেটা এখান থেকে শুরু হচ্ছে। এই জায়গা থেকে একটু ভালো করে বোঝার চেষ্টা করিস। মানে এতক্ষণ যেটা পড়লাম এটা হচ্ছে ওই মানে জাস্ট পুরোনো জিনিসগুলো একবার ঝালিয়ে নিলাম, এবার বোর্ডের মেন জিস্ট এখান থেকে শুরু। দুটো সংজ্ঞা ভালো করে বুঝতে পারলে এই চ্যাপ্টারটা শেষ। না ওই আগেরটা কি বললে, কোনো ফাংশনের যদি দুটো, আরেকবার বল। ওই যে রিয়েল নাম্বার দুটো থাকলে নাকি রিয়েল একটা নাম্বার বললে। মানে হচ্ছে রিয়েল ভ্যালুড ফাংশন মানে হচ্ছে এই ইনপুটগুলো, মানে যে এগুলো তো প্রি ইমেজ, হুম। প্রি ইমেজ ইমেজ আর ইমেজ, এই দুটোই যদি প্রি ইমেজগুলোও যদি বাস্তব সংখ্যা হয় আর ইমেজগুলোও যদি বাস্তব সংখ্যা হয় তখন তাকে আমরা বাস্তব অপেক্ষক বা রিয়েল ফাংশন বলি। আচ্ছা এগুলো আচ্ছা যদি আচ্ছা। কমপ্লেক্স নাম্বার হয়ে যায়, জটিল রাশি হয়ে যায়, ক্লাস 11-এ যে জটিল রাশি আই দিয়ে আমরা যেগুলো পড়েছি, তাহলে এটা রিয়েল ভ্যালুড ফাংশন হবে না। হবে না। এগুলোকে সংখ্যা হতে হবে, নর্মাল সংখ্যা, যে সংখ্যাগুলো নিয়ে আমরা ওই 2, 4, 6 দশমিকে আসতে পারে, ভগ্নাংশে আসতে পারে, এরকম হতে হবে। আচ্ছা আচ্ছা। ফাংশন বা এটার অনেক রকম নাম আছে, নামগুলো আগে আমি বলে নিই। এটার একটা নাম হচ্ছে 1-1 ফাংশন বা ম্যাপিং। একটা নাম হচ্ছে ইনজেক্টিভ ফাংশন। এটাকে অনেকে ইনজেকশনও বলে, ইনজেকশন। ঠিক আছে, আরও নাম হয়। ঠিক আছে, এই তিনটে নাম নিয়ে আমরা চলি মোটামুটি। একটা এক বাংলায় বললে অনেক কিছু বলে। বাংলায় দেখ, বাংলায় ইনজেক্টিভ চিত্রণ বলছে, এক চিত্রণ বলছে, এক অপেক্ষক বলছে, আবার অনেকে একৈক বলে, ঐকার ক, একৈক চিত্রণও বলে। অনেক নাম আছে। এবার নামগুলো কিন্তু মাথায় রাখতে হবে। কেন মাথায় রাখতে হবে? কারণ তোর পরীক্ষায় প্রশ্নে নামটা তো থাকবে, সেটা দেখে তো তোকে বুঝতে হবে। বা অনেকে আবার এটা একক বলে না, একৈক বলে, ঐকার ক হবে। দেখ বেসিক্যালি জিনিসটা কি, জিনিসটা হচ্ছে একটা ফাংশন যেটা এফ ফ্রম এ টু বি, এটাকে এক বা একৈক বা 1-to-1, এটাকে আরেকটা নামও বলে 1-to-1, 1-to-1। এই 1-to-1 কথাটা কোথাও শুনেছিস? 1-to-1 ফাংশন, এই নামটা মাথায় রাখলে কিন্তু ফাংশনটা সম্পর্কে বুঝতে পারবি। 1-to-1 কথাটা কোথাও শুনেছিস? এটা মোবাইল রিলেটেড। মোবাইলে কিন্তু ওই যে হোয়াটসঅ্যাপে থাকে, হোয়াটসঅ্যাপে কি থাকে? কি কি যেন বলে, বল বল বল। ঠিক 1-to-1 হোয়াটসঅ্যাপেও ওই থাকে যে একদম। ওই এনক্রিপ্টেড, না না, এনক্রিপশন, একদম খুব ভালো এনক্রিপশন। উদাহরণ। 1-to-1 এনক্রিপশন থাকে হোয়াটসঅ্যাপে। আচ্ছা, 1-to-1 যদি আমরা আরও একটু পিছনের দিকে যাই, আমাদের বিভিন্ন যে টেলিকমিউনিকেশন সার্ভিস, ভোডাফোন হোক বা পুরনো যে সার্ভিসগুলো আছে, 1-to-1 এইটা ছিল কাস্টমার কেয়ারের নাম্বার। সিকিউরিটি সার্ভিস দেয়। সিকিউরিটি সার্ভিস না, মানে 1-to-1 গুলোতে ফোন করলে এখন যেমন 198 হয়েছে, 1-to-1 ছিল কাস্টমার কেয়ারের নাম্বার। ধর তোর ফোনে বা তোর সিমে নেট কাজ করছে না বা কিছু রিচার্জের ঝামেলা হয়েছে, তখন 1-to-1-এ করা হতো। এই 1-to-1 নাম্বারটা কিন্তু কোম্পানিরা জাস্ট র্যান্ডাম দেয়নি, কিন্তু এটা কিন্তু ভেবে চিনতে দিয়েছে। ভেবে দেখ, 1-to-1 কথাটার মধ্যে কিন্তু সব কিছু লুকিয়ে আছে। আমরা যখন কাস্টমার কেয়ারে ফোন করি তখন কি হয়, উল্টো দিক থেকে একজন প্রতিনিধি ফোনটা ধরে প্রবলেমটা সলভ করে। মানে 1-to-1, এই প্রথম ওয়ানটা বোঝাচ্ছে আমাদের একজনকে, মানে যারা আমরা কাস্টমার, আর এই ওয়ানটা বোঝাচ্ছে ওই ওদের একজন প্রতিনিধিকে। মানে
কোম্পানি বোঝাতে চাইছে যে তোমাদের একজন কাস্টমারের জন্য আমাদের কাছে একজন কল রিপ্রেজেন্টেটিভ আছে। তুমি ফোন করলে কাস্টমার কেয়ারে কখনো ব্যস্ত পাবে না, তোমার ফোন কেউ না কেউ ধরবে। এবার সেই কল ওয়েটিংয়ে থাকতে পারে, সে অনেক ব্যাপারটা পারে। তার মানে আমরা যদি এই ঘটনাটাকে ম্যাপিংয়ে নিয়ে আসি তাহলে গল্পটা কেমন হবে? গল্পটা হবে, ধর এ আর বি দুটো সেট, এই দিকের একজনের জন্যে এদিকে একজনকে পাবো। আমি এটা সিম্পল লাগছি হয়তো, এটা আরও অনেক রকম জটিল হতে পারে। তার মানে কি, ধর এক্স ওয়াই জেড আলফা বিটা গামা, ভালো করে বোঝার চেষ্টা করিস। এই জিনিসটা বুঝে গেলে এই চ্যাপ্টারের অর্ধেক শেষ। আমি আগেই বলেছি কিন্তু এই চ্যাপ্টারে 3টে সংজ্ঞা আছে, 3টে সংজ্ঞার মধ্যে 2টো বুঝতে হবে আর একটাই, 2টো বুঝলে এমনিই হয়ে যাবে। আবার যদি আমরা ওই কোম্পানি দিয়ে বোঝার চেষ্টা করি, ধর এক্সটা হচ্ছে ধর তোদের মধ্যে কোনো একজন, সে ধর কোম্পানিতে ফোন করলো, আলফা ধর ফোন ধরলো। ঠিক অ্যাট এ টাইম ওয়াই তোদের কোনো এক বন্ধু বান্ধবী, সেও কোম্পানিতে ফোন করলো, অন্য কোনো একজন প্রতিনিধি বিটা ফোন ধরলো। জেড তোদের অন্য কোনো এক বন্ধু বান্ধবী, সেও অ্যাট এ টাইম ফোন করলো, গামা ফোন ধরলো। এবার কি কোম্পানিতে আর কেউ নেই? থাকতে পারে, কোম্পানিতে অন্য কোনো একজন প্রতিনিধি ধর ডেল্টা এখানে রয়েছে, থাকতেই পারে। ওকে, সো তাহলে আমরা যদি ধর তোদের এক্স যে বন্ধু ছিল বা বান্ধবী ছিল, তার সঙ্গে, সে তো ওয়াই নয়, সে তো জেড নয়, তার যে ফোন ধরলো আলফা, সে কিন্তু বিটা নয়, সে কিন্তু গামা নয়। তার মানে এই ইমেজগুলো বা প্রিইমেজগুলো, এগুলো তো প্রিইমেজগুলো যদি আলাদা হয় এবং তার সঙ্গে যদি আমরা দেখি ইমেজগুলোও আলাদা, এক্সের ইমেজ আলফা, ওয়াইয়ের ইমেজ বিটা, জেডের ইমেজ গামা, এক্স ওয়াই জেড যদি আলাদা আলাদা হয়, তার ইমেজগুলো মানে আলফা বিটা গামাও যদি আলাদা আলাদা হয়, তখন আমরা ম্যাপিংটাকে বলি ইনজেক্টিভ। মানে এই যে লিখে দিয়েছি, যদি এক্স আর ওয়াই আলাদা হয় তাহলে এফ এক্স আর এফ ওয়াই আলাদা হবে, এই ম্যাপিংগুলোকে বলা হয় ইনজেক্টিভ। দেখ ব্যাপারটা বোঝা গেল কিনা? এবং এর সঙ্গে 1-to-1 এই কোম্পানির যে কাজ, 1-to-1 বা 1-to-1 এনক্রিপশন হোয়াটসঅ্যাপে যেটা লেখা থাকে, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে, ধর আলফা সঙ্গে এক্স কথা বলছে, এই 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 কমিউনিকেশানটা অন্য কেউ কিন্তু কোনোভাবে হোয়াটসঅ্যাপের কমিউনিকেশানটা কিন্তু দেখতে পারে না। হোয়াটসঅ্যাপ এমন একটা সিকিউরিটি সিস্টেম ইউজ করে যেখানে এই এক্স যদি আলফার সাথে কনভারসেশন করে, সেটা কিন্তু ওয়াই জেড বিটা গামা ডেল্টা কেউ দেখতে পারবে না। সেই জন্য হোয়াটসঅ্যাপে দেখবি লেখা থাকে 1-to-1 এনক্রিপশন বা 1-to-1 এনক্রিপ্টেড, মানে হোয়াটসঅ্যাপের যে চ্যাটটা সেটা এন্ড টু এন্ড লেখা থাকে, এন্ড টু এন্ডও থাকে, মানে একটা এন্ডে এনক্রিপ্টেড, মানে এক্স এর এন্ড থেকে আলফা এনক্রিপ্টেড থাকে। সেখানে কিন্তু বিটা বা গামা বা এক্স বা এক্স তো ইনক্লুডেড আছে, ধর ওয়াই বা জেড বা ডেল্টা, অন্য কেউ কিন্তু ওর ভিতরে নাক গলাতে পারবে না। ঠিক আছে, মানে ওই এন্ড থেকে এন্ডেই এনক্রিপ্টেড থাকবে, ওর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। দেখ ব্যাপারটা বোঝা গেল কিনা? সো কি করব আমরা, যদি অঙ্ক করার কথা বলিস তাহলে দুটো আলাদা আলাদা, এইগুলো তো প্রিইমেজ, এইগুলো তো প্রিইমেজ আর এইগুলো তো ইমেজ, দুটো আলাদা আলাদা প্রিইমেজ, মানে এক্স আর ওয়াই দুজন আলাদা। তার জন্য যদি আমরা দেখি এফ এক্স কি, এক্স এর ইমেজ, আর এফ ওয়াই কি, ওয়াই এর ইমেজ। তাহলে ইমেজ প্রিইমেজ দুটো যদি আলাদা হয়, তার জন্য ইমেজ দুটোও যদি আলাদা হয়, তখন আমরা ফাংশনটাকে বলি 1-to-1 বা 1-1 বা ইনজেক্টিভ বা ইনজেকশন, সব একই নাম কিন্তু, সব সিনোনিম। ঠিক আছে, সব কটা একই নাম। দেখ বোঝা গেল কিনা? তাহলে একটা জিনিস লক্ষ্য কর, আমি যে ছবিটা আঁকলাম সেই ছবিটায় এ সেটটার মধ্যে আমি 3জনকে রেখেছি, এক্স ওয়াই জেড, আর বি সেটটার মধ্যে আমি 4জনকে রেখেছি, আলফা বিটা গামা ডেল্টা। এখানে আমাদের ফাংশন হওয়ার মূল শর্ত কি ছিল? ফাংশন হওয়ার মূল শর্ত ছিল যে এই ডোমেনে কেউ বসে থাকতে পারবে না, মানে এই দিকে কেউ এক্সট্রা থাকতে পারবে না, কেউ এক্সট্রা নেই।
আর একটা প্রি ইমেজের দুটো ইমেজ থাকতে পারবে না, সেটাও নেই, তার মানে এটা একটা ফাংশন। এবার এখানে এফ অফ এক্স কত, এফ অফ এক্স আলফা, এখানে এফ অফ ওয়াই কত, এফ অফ ওয়াই বিটা, এখানে এফ অফ জেড কত, এফ অফ জেড গামা। কিন্তু ডেল্টাটা এখানে বেশি পড়ে আসে। একটা জিনিস লক্ষ্য কর, নাম্বার অফ এলিমেন্ট ইন এ কত, তিনটে এলিমেন্ট আছে। নাম্বার অফ এলিমেন্ট ইন বি কত, চারটে এলিমেন্ট আছে, কারণ এই এলিমেন্টটা বেশি। আমরা যদি ডোমেনের কথা ভাবি, ডোমেন কোনটুকুনি হবে, এটা ডোমেন হবে, এটা ডিও এম এ আই এন, বিটা কোডোমেন হবে, বিটা কোডোমেন হবে। আর রেঞ্জ এইটুকুনি রেঞ্জ হবে, এটা রেঞ্জ হবে। তো একটা জিনিস লক্ষ্য কর, নাম্বার অফ এলিমেন্ট ইন এ নাম্বার অফ এলিমেন্ট ইন বির সঙ্গে ছোট হবে, বির থেকে ছোট হবে বা সমান হবে। এখানে দেখ, নাম্বার অফ এলিমেন্ট ইন এ 3, নাম্বার অফ এলিমেন্ট ইন বি 4, ডি কিন্তু বড়। এবার যদি গামা না থাকতো, ডেল্টা না থাকতো, তাহলে সমান হতো। ডেল্টাটা থাকার জন্যই তো বেশি হয়েছে। ডেল্টা যদি না থাকতো তাহলেও 3টে হয়ে যেত বির মধ্যে, তাহলে সমান হতো। তাহলে সমান হতে পারে বা বি বড় হতে পারে, মানে কোডোমেন এটা বড় হতে পারে, কিন্তু সমান বেশি হবে না কখনো। বেশি হয়েছে মানে বুঝলাম না। এখানে তুই কটা পাচ্ছিস, একটা দুটো তিনটে চারটে, হুম, চারটে আছে তো, আর এর মধ্যে কটা আছে, তিনটে তিনটে। আছে। তার মানে এখানে নাম্বার অফ এলিমেন্ট ইন এ নাম্বার অফ এলিমেন্ট ইন বি থেকে ছোট। এবার ধর এ এর মধ্যে ধর তিনটে আছে, এক্স ওয়াই জেড, বির মধ্যেও ধর তিনটে আছে, আলফা বিটা গামা। তাহলেও তো ওয়ান। তাহলে হুম, এখানে নাম্বার অফ এলিমেন্ট ইন এ আর নাম্বার অফ এলিমেন্ট ইন বি কি সমান, হ্যাঁ, সমান হবে। না হয় নাম্বার অফ এলিমেন্ট ইনটা এটা ছোট হবে, বিটা বড় হবে, কিন্তু কখনো উল্টো হবে না। মানে নাম্বার অফ এলিমেন্ট ইন এ এটা বড় নাম্বার অফ এলিমেন্ট ইন বি থেকে, এইটা কোনোদিন সম্ভব না। মানে ডোমেনের নাম্বার অফ এলিমেন্ট বড়, কোডোমেনের ছোট, সেটা কোনোদিন হতে পারে না। ঠিক আছে, হয়ে গেল। চল একটা এক্সাম্পল দেখা যাক। দেখ, এ একটা সেট, এ সেটটার মধ্যে কে কে আছে, 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে। বি একটা সেট, -3 আছে, -2 আছে, -1 আছে, 0 আছে, 1 আছে। ফাংশনটা কি, ফাংশনটা হচ্ছে এইটা, এফ এক্স ইকাল টু 3x - 3। তাহলে এফ অফ 0 কত হবে, 0 - 3 মানে -3, তার মানে এইটা -3 এ যাবে। এফ অফ 1 কত, 1 - 3 -2, তার মানে এটা -2তে যাবে। এফ অফ 2 কত, 2 - 3 -1, তার মানে এটা -1 এ যাবে। এফ অফ 3 কত, 3 - 3, তার মানে 0, তার মানে এটা 0তে যাবে। ওকে, তাহলে দেখ, এইটুকুনি হচ্ছে রেঞ্জ। বিটা হচ্ছে কোডোমেন, এটা হচ্ছে ডোমেন। এখানে দেখ এর মধ্যে কটা আছে, চারটে আছে, মানে নাম্বার অফ এলিমেন্ট ইন এটা এক্ষেত্রে ছোট নাম্বার অফ এলিমেন্ট ইন বির থেকে, কারণ বির মধ্যে 5টা আছে কিন্তু। ওকে, এবং তুই লক্ষ্য করে দেখ, একজনের জন্য একজনই আছে, 0-র জন্য -3 আছে, 1-এর জন্য -2 আছে, 2-র জন্য -1 আছে, 3-র জন্য 0 আছে। 1টা বসে আছে সিঙ্গেল, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। বাট ডোমেনে কিন্তু কেউ সিঙ্গেল বসে থাকতে পারবে না। ডোমেনে সিঙ্গেল বসে থাকলে সেটা ম্যাপিংই হবে না বা ফাংশনই হবে না। তাহলে আমাকে বলেছিল দেখাও যে এটা এক এক চিত্রণ, এটা তো এক এক হচ্ছে, একজনের জন্য তো একজনই হচ্ছে, 0-র জন্য একজন, 1-এর জন্য একজন, 2-র জন্য একজন, 3-র জন্য একজন।
জিরোর জন্য আছে -3, 1-এর জন্য আছে -2, 2-র জন্য আছে -1, 3-র জন্য আছে 0, একজনের জন্য একজন, তাহলে এটা 1 হবে। এক বোঝা গেল কিনা? একদম সহজ জিনিস। ওকে, এবার এটা সহজ কেন? এটা সহজ তার কারণ হচ্ছে এই এ সেটটা আর এই বি সেটটা দিয়ে দিয়েছে, ঠিক আছে, আর এই ফাংশনটাও দিয়ে দিয়েছে। এবার দেখ আর একটা প্রশ্ন, এই প্রশ্নটায় এখানে বলেছে এফ আর টু আর, মানে রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে, আর এফ এক্স বলেছে এইটা। তোকে বলেছে এটা একইক বা একক নয়, একইক বা 1-1 হবে কিনা চেক করতে। এটা চেক করতে বলেছে যে হবে কি। একটা জিনিস লক্ষ্য কর, তুই যদি এফ অফ ধর আমি এখানে দুটো সংখ্যা, আমরা তার মানে কি দেখবো বল? আমরা যদি ছবি দিয়ে বোঝার চেষ্টা করি, এখানে কিন্তু সেটগুলো বলা নেই, সেটগুলো শুধু রিয়েল নাম্বার বলা আছে। ধর এই হলো রিয়েল নাম্বারের সেট আর এই হলো রিয়েল নাম্বারের সেট, এর মধ্যে এই ফাংশনটা কাজ করছে যে এফ এক্স ইকুয়াল টু 2x³ -1, মানে এখানকার এক একটা এলিমেন্টকে ও এখানকার এক একটা এলিমেন্টে নিয়ে যাচ্ছে। কনসেপ্টটা ক্লিয়ার? এবার দেখ, আমরা ধর এখানে x আর এখানে y ধরলাম, দুটো এলিমেন্ট। যদি আমরা দেখি যে এখানকার x এর জন্য আমরা এখানে যাকে পাচ্ছি আর এখানকার y এর জন্য আমরা এখানে যাকে পাচ্ছি তারা আলাদা, x আর y কে আমরা আলাদা হচ্ছি, x আর y সেম না। আর এইখানে যাদেরকে পাচ্ছি তাদের নাম ধর এফ এক্স আর এফ ওয়াই। যদি আমরা দেখি এই এফ এক্স আর এফ ওয়াই আলাদা, আমরা পেলাম ধর এফ এক্স ইজ নট ইকুয়াল টু এফ ওয়াই, তাহলে 1-1 হবে। দাদা দাদা ডোমেন তো আলাদাই হবে না, ডোমেন ডোমেন এটা তো ডোমেন, হ্যাঁ তো এইটা তো domain। ডোমেন তো সেম হবেও না, তাই এক্স ওয়াই তো আলাদাই হবে। না, অনেক কোডোমেন ক্ষেত্রে দেখা এক যাবে হতে যে পারে। আমি এরপরে দেখাচ্ছি, আমি যেখানে এক্স আর ওয়াই যদি আলাদা আলাদা নিস, এফ এক্স হ্যাঁ এফ ওয়াই সেম চলে আসবে, এমনও হয়। সেক্ষেত্রে কিন্তু 1-1 হবে না, আমি দেখাচ্ছি সেটা। আচ্ছা এবার দেখ, এক্স আর ওয়াই তুই আলাদা আলাদা নিয়েছিস, তোর এফ এক্স কত? তোর এফ এক্স হচ্ছে 2x³ -1, আর এফ ওয়াই কত? এফ ওয়াই হচ্ছে 2y³ -1। এখন এদের দুজনকে যদি তুই সমান করিস, এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই, কী পাচ্ছিস বল? 2x³ -1 সমান সমান 2y³ -1। ওকে, -1 কেটে গেল, তাহলে 2x³ সমান সমান 2y³, 2 কেটে গেল, মানে x³ সমান সমান y³, তাহলে x³ সমান সমান y³। এই কথাটার অর্থ কি? x ইকুয়াল টু y। তাহলে আমরা x ইকুয়াল টু y কখন পাচ্ছি? যখন এফ এক্স ইকুয়াল টু এফ ওয়াই। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই এফ এক্স আর এই এফ ওয়াই যদি সেম হয়ে যায়, এই দুজন যদি একই জিনিস হয়, তাহলে এই দুজনও এক। ব্যাপারটা বোঝা গেল? এক্স আর ওয়াই যদি সেম হয়, এক্স ইকুয়াল টু যদি ওয়াই হয়, তাহলে এফ এক্স আর এফ ওয়াই সেম। এক্স আর ওয়াই যদি আলাদা হয়, তাহলে এফ এক্স আর এফ ওয়াই আলাদা। দেখ বোঝা গেল কিনা? এটাই তো আমাদের 1-to-1 এর মেন গল্প ছিল। যদি দুজন ব্যক্তি কাস্টমার কেয়ারে যে ফোন ধরবে, তাহলে এখানে এক্স আর ওয়াই যদি এক হয়, তাহলে এফ এক্স আর এফ ওয়াইও সেম হবে। আর এক্স আর ওয়াই আচ্ছা যদি আচ্ছা আলাদা আচ্ছা। হয়, তাহলে এফ এক্স আর এফ ওয়াইও আলাদা হবে। তাহলে এই ফাংশনটা 1-to-1 বা 1-1 হচ্ছে।
এটা হচ্ছে। এবার আমরা দেখা গেল এমন কোনো একটা কেস পেলাম যেখানে এক্স আর ওয়াই আলাদা, নিয়ে আমরা দেখলাম এফ এক্স আর এফ ওয়াই সেম হয়ে গেল। এরকম যদি হয় তখন কিন্তু আমরা সেটাকে ওয়ান ওয়ান বলবো না, কারণ দুজন আলাদা আলাদা, দুটো আলাদা আলাদা প্রি ইমেজের জন্য আমরা একই ইমেজ পেয়ে গেছি। ঠিক আছে, সেটা আমরা একটু পরেই আসবো। যদি দুটো আলাদা আলাদা প্রি ইমেজ এক্স আর ওয়াই আলাদা ছিল, তার জন্য আমরা একই প্রি ইমেজ পেয়ে গেছি, এরম যদি হয় একই ইমেজ পেয়ে গেছি, তখন আমরা সেটাকে আর 1-2-1 বা 1-1 বলবো না। ঠিক আছে, এটা তোদের একটা হোমওয়ার্ক আমি দিলাম, এটা তোরা বাড়িতে করবি, এইটা টুকে নে। ঠিক আছে, এটা একটা হোমওয়ার্ক দিচ্ছি, এটা বাড়িতে করবি। ওটা একই রকম, দেখ এটা দিয়েছিলাম আমি আর টু আর এর পরে, আর এটা দিয়েছি আমি জেড টু জেড এর পরে। জেড হচ্ছে ইন্টিজার, সমস্ত ইন্টিজারের সেট, তারপরে এই ফাংশনটা 1-1 কিনা এটা প্রমাণ করতে হবে, যেটা 1-1 নয়। 1-1 নয় মানে কি দেখাবি তুই? তুই দেখাবি যে তুই দুটো আলাদা আলাদা এক্স আর ওয়াই এর জন্যে একই ইমেজ পাচ্ছিস, মানে এফ এক্সও যা হবে এফ ওয়াইও তাই হবে। তাহলেই তোর 1-1 হবে না, 1-1 হবে না। ওকে, দেখ যদি কোনো ডাউট থাকে বল। দাঁড়াও টুকে নি। চল, এবার আসছে 1-1 এর ঠিক উল্টো, মেনি ওয়ান। মেনি ওয়ান ম্যাপিং বা ফাংশন। 1-1 এর ঠিক উল্টো মেনি ওয়ান। মেনি ওয়ান মানে বুঝতেই পারছিস, অনেকের জন্য একজন। মানে ধর কাস্টমার কেয়ারে যদি এরম হতো একজনই ফোন ধরছে, অনেকে মিলে ফোন করছে, তাহলে কি হতো? লাইন এঙ্গেজ থাকতো। এই এই ঘটনাটাকে বলা হয় মেনি ওয়ান। মানে আমরা ধর ওই এ আর বি প্রথমে যে ছবিটা এঁকেছিলাম, যে ধর এখানে তিনজন আছে, এখানে ধর দুজন আছে, বা এখানেও ধর তিনজন আছে, আলফা বিটা গামা, এখানে এক্স ওয়াই জেড। ধর আলফাটা এক্সটা ধর এখানে গেল, এটা ধর এখানে গেল, আবার এটাও ধর এখানে গেল। তাহলে দেখ রেঞ্জ তো এইটুকুনি, এইটুকুনি তো রেঞ্জ। তাহলে এক্সটাও আলফাতে যাচ্ছে, ওয়াইটাও আলফাতে যাচ্ছে, আর জেডটা বিটাতে যাচ্ছে। তাহলে এখানে দেখ আলফা এক্স আর ওয়াই কিন্তু আলাদা, এক্স আর ওয়াই কিন্তু আলাদা, আমরা দেখেই বুঝতে পারছি ছবিতে, কিন্তু এফ এক্স আর এফ ওয়াই সেম, দুজনেই দেখ আলফা। এই ঘটনাটাই আমি একটু আগে বলছিলাম, যে এক্স আর ওয়াই যদি আলাদা হয় কিন্তু এফ এক্স আর এফ ওয়াই যদি সেম হয়, সেটা কিন্তু 1-1 হবে না, সেটা হবে মেনি ওয়ান। মানে কোনো ফাংশন যদি 1-1 না হয় তাহলে সেটা মেনি ওয়ান হবে। ওকে, দেখ বোঝা গেল কিনা? মানে বুঝতে পেরেছি। এক্সাম্পলটা দিলাম, এটা এখানে লেখা আছে 1-1 নয়, 1-1 নয়, এই কথাটার মানেই হচ্ছে কিন্তু এটা মেনি ওয়ান, এটা কিন্তু মেনি ওয়ান হবে। যে ফাংশন 1-1 নয় সেই ফাংশন মেনি ওয়ান, আর যে ফাংশন মেনি ওয়ান নয় সেই ফাংশন 1-1। মানে পৃথিবীতে যত ফাংশন আছে তারা হয় 1-1 হবে, না হয় মেনি ওয়ান হবে। এই দুটোর মধ্যে কোনো একটা হবেই হবে। ওকে, একটা এক্সাম্পল দেখ, এক্সাম্পলটা দেখলে ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। এটা ধর এ, এটা ধর বি, -2 2 -3 3 1 2 1 2 না 1 4 9 16। এবার তুই ভেবে দেখ এখানে ফাংশনটা কি দেওয়া আছে, দেখ এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, -2 স্কোয়ার করলে কত হয়? 4, 2 স্কোয়ার করলে কত হয়? 4, -3 স্কোয়ার 9, 3 স্কোয়ার 9,
তার মানে এইটা হচ্ছে তোর রেঞ্জ, এইটুকুনি কিন্তু রেঞ্জ। ওকে, তাহলে দেখ এখানে দুজনের -2রও ইমেজ 4, 2-এরও ইমেজ 4, তার মানে দুজন -2 আর 2 এরা তো অসমান, কিন্তু f(-2) আর f(2) দুজনেই কিন্তু 4 হয়েছে, দুজনের সমান। তাহলে এই দুটো কি অসমান প্রিমেজ, তার জন্য সমান ইমেজ পেলি, তার মানে এটা কিন্তু বহু এক, মানে মেনি ওয়ান। তার মানে এটা কিন্তু 1-1 নয়, 1-1 নয় বলেই কিন্তু এটা মেনি ওয়ান হয়েছে। খুব সহজ জিনিস, কিন্তু এখান থেকে কিন্তু ধরে রাখ, মানে এই টোটাল ইউনিট থেকে কটা কি প্রশ্ন থাকে সেটা আমি বলে দেবো, তো মোটামুটি ধরে রাখ 2টো কোশ্চেন আসবেই। খুব সোজা, একটা ডেফিনেশন আমরা পড়েছি 1-1 বা 1-1, এই 1-1 না হলে মেনি ওয়ান হয় এটা বুঝে গেলাম, আর একটা ডেফিনেশন পড়বো, এই দুটো ডেফিনেশন দিয়ে টোটাল চ্যাপ্টারটার অঙ্ক। আজকে শুধু এই দুটো ডেফিনেশনই পড়াবো, একটা পড়ালাম আর একটা পড়াবো, চ্যাপ্টার শেষ হয়ে যাবে। আর এই কিছু উদাহরণ আছে, দেখ এই পর্যন্ত বোঝা গেল কিনা। মানে আমরা দুটো ম্যাপিং এতক্ষণ ধরে বললাম, একটা মেনি ওয়ান, একটা 1-1। যে কোনো ম্যাপিং হয় মেনি ওয়ান হবে, না হয় 1-1 হবে। যে ম্যাপিং মেনি ওয়ান হবে সে ম্যাপিং কোনোদিন 1-1 হবে না, আর যে ম্যাপিং 1-1 হবে সে ম্যাপিং কোনোদিন মেনি ওয়ান হবে না। তার মানে আমরা বলতে পারি যে কোনো একটা ম্যাপিং মেনি ওয়ান নয়, তার মানে সে 1-1, আর কোনো একটা ম্যাপিং 1-1 নয়, তার মানে সে মেনি ওয়ান। বল, কোনো ডাউট আছে? অর্ধেক শেষ, আর একটুখানি বাকি আছে, আর একটা ডেফিনেশন দেবো। আচ্ছা, এটা একটা হোমওয়ার্ক দিলাম তোদের, এটাও টুকে নিস, যে জেড থেকে জেডে একটা ফাংশন fx = mod x, mod x নিয়ে ক্লাস 11-এ অনেক কথা হয়েছে, mod of -2 হয়, মাইনাসটা খেয়ে নেয়, এটাকে তোর বহু এক মানে মেনি ওয়ান প্রমাণ করতে হবে, মানে এটা মেনি ওয়ান হবে। কারণ এটা যদি মেনি ওয়ান হয়, এটাই ধর তোর পরীক্ষায় দিল যে 1-1 হবে না, যে ফাংশন মেনি ওয়ান হয় সেই ফাংশন 1-1 হয় না, একটু আগেই বুঝলাম। তাহলে এটা যদি মেনি ওয়ান হয়, এটা 1-1 হবে না। ঠিক আছে, এগুলো বইয়ে গুছিয়ে করা আছে, তোরা জাস্ট একটুখানি কনসেপ্টটা কিন্তু বুঝে নিতে হবে। বল, কোনো ডাউট আছে? না না, ওকে, তো পিডিএফটা পাঠিয়ে দেবা তো? এইগুলো লিখে নে, পিডিএফ আমি দেখছি, পিডিএফ আগের দিনের পিডিএফও পাঠানো হয়নি, পাঠিয়ে দেবো। চল, অন্তচিত্রণ, অন্তচিত্রণের সাথে আমরা আরেকটা চিত্রণ পড়ব, সেটা আমাদের লাগবে। এটার ইংরাজি নাম হচ্ছে ইনটু ম্যাপিং বা ফাংশন। আমি একটু আগেই বললাম না যে দুটো ঘটনা ঘটতে পারে, একটা হচ্ছে রেঞ্জ কোডোমেনের ভিতরে ঢুকে থাকতে পারে, আর একটা হচ্ছে রেঞ্জ কোডোমেনের সমান হতে পারে। তো এইটা হচ্ছে রেঞ্জ কোডোমেনের ভিতরে ঢুকে থাকবে। তুই দেখ একটু আগে ছবিটা দেখ, এই যে এই ছবিটা, এইটা তো কোডোমেন, এটা তো কোডোমেন। এখানে কি হয়েছে, এখানে রেঞ্জটা কোডোমেনের ভিতরে ঢুকে আছে, মানে রেঞ্জ ইজ এ সাবসেট অফ কোডোমেন। যে ফাংশনগুলোর ক্ষেত্রে রেঞ্জ কোডোমেনের সাবসেট হয়, এই দেখ এটা হচ্ছে রেঞ্জ, এটা হচ্ছে কোডোমেন। রেঞ্জ কোডোমেনের সাবসেট হলে সেই ফাংশনের নাম হচ্ছে ইনটু বা অন্তচিত্রণ। ইনটু কেন নাম এসছে, এইটা যদি কোডোমেন হয়, এইটা যদি কোডোমেন হয়, তার ভিতরে, ইন মানে কি ভিতরে, তার ভিতরে রেঞ্জ ঢুকে আছে, তার ভিতরে রেঞ্জ ঢুকে আছে, কোডোমেনের ভিতরে রেঞ্জ ঢুকে আছে বলে নামে ইন এসছে। ঠিক আছে, তার মানে আমরা কি করে বুঝবো, দেখ আগের ছবিটায় দেখ, এই যে একটা কি, এক হচ্ছে একটা ইমেজ যার কোনো প্রি ইমেজ আছে, নেই। তার মানে আমরা ডোমেনের ভিতরে
আমরা ডোমেনের ভিতরে কোডোমেনের ভিতরে এমন কিছু ইমেজ পাবো যার কোনো প্রি ইমেজ নেই। আমরা আবার বলছি, কোডোমেনের ভিতরে ছবি দেখলে কিন্তু জিনিসটা বলতে সুবিধা হবে তোদের প্রত্যেকেরই। আমরা কোডোমেনের ভিতরে এমন কিছু ইমেজ পাবো, কোডোমেনের মধ্যে কারা থাকে? ইমেজ থাকে। কোডোমেনের ভিতরে এমন কিছু ইমেজ পাবো যাদের কোনো প্রি ইমেজ নেই, যাদের কোনো প্রি ইমেজ নেই। তার মানে এই জায়গাগুলোয় এমন কিছু জিনিসপত্র থাকবে যাদের কোনো প্রি ইমেজ আমরা পাবো না। ক্লিয়ার? চল একটু এগোই। দেখ, এটা একটা এক্সাম্পল নিচ্ছি যে জেড থেকে জেড আমি দেখাচ্ছি। এই হচ্ছে তোর জেড ইন্টিজার, এই হচ্ছে তোর জেড ইন্টিজার। এই ফাংশনটা কাজ করছে fx equal to 2x minus 1, 2x minus 1। এটা কি ফাংশন হবে সেটা আমাদেরকে বলতে হবে, এটা কি ফাংশন হবে সেটা আমাদেরকে বলতে হবে। ওকে, তো একটু লক্ষ্য কর যে আমরা ধর আমি এই জায়গাটায় এটা তো কোডোমেন। ধর আমি এই জায়গাটায় ভাবলাম এটা তো ইন্টিজারের সেট, এখানে তো 2 আছে, তাহলে 2 এর প্রি ইমেজকে এটা আমি খোঁজার চেষ্টা করছি। তো ধর তুই তর্কের খাতিরে ধরে নিলে এখানে এক্স আছে, যে এক্সটা 2-তে গিয়ে ম্যাপ করবে, তাহলে fx equal to 2 হবে। fx equal to কি বুঝলাম না, 2 ধরে নিলাম? আমি 2টাকে নিয়ে কাজ করার চেষ্টা করছি, যে 2 এর কোনো প্রি ইমেজ আছে কিনা আমি চেক করছি। আমরা থিওরিতে কি বলেছি? থিওরিতে বলেছি যে এমন কিছু ইমেজ পাওয়া যাবে যার কোনো প্রি ইমেজ পাবো না। তাহলে আমি 2 এর কথা ভাবছি যে 2 এর কি কোনো প্রি ইমেজ আছে, চেষ্টা করছি খোঁজার। তাহলে আমি ধরছি এক্স আছে, যার ইমেজ হচ্ছে 2, তাহলে fx equal to 2 হবে। fx এর মান কত? 2x minus 1, তাহলে এটা ইকুয়াল টু 2 হবে। তাহলে 2x ইকুয়াল টু কত হবে? 2 যোগ 1, তাহলে 2x ইকুয়াল টু কত হবে? 3। x ইকুয়াল টু কত হবে? 3/2। তার মানে এই জায়গাটায়, এই x এর জায়গাটায়, আমি xটাকে মুছে দিই, এই x এর জায়গাটায় যদি 3/2 থাকতো, যদি 3/2 থাকতো তাহলে কি হতো? দেখ, f of 3/2, তার মানে এই হচ্ছে ডেফিনেশন, 2 ইন্টু 3/2 মাইনাস 1, এটা কেটে যেত, গিয়ে 3 মাইনাস 1 গিয়ে 2 আসতো। কিন্তু এই সেটটাকে, এই সেটটা তো ইন্টিজার, অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যার মধ্যে 3/2 থাকে না তো, 3/2 তো ইন্টিজারের মধ্যে নেই। তাহলে এই ইন্টিজারের মধ্যে নেই, বল যদি কোনো ডাউট থাকে বল। না না, বলে না। 2 এর কোনো প্রি ইমেজ নেই, 2 এর কোনো প্রি ইমেজ নেই। আমরা তো সেটাই খোঁজার চেষ্টা করছিলাম যে এমন কিছু এলিমেন্ট আছে যার কোনো প্রি ইমেজ থাকবে না। যদি না থাকে তার মানে কোডোমেনটা বড় হবে, রেঞ্জটা ছোট হবে। তাহলে আমরা এখানে খুঁজে পেলাম একজনকে 2। শুধু 2 নয়, এখানে তুই যে কোনো জোড় সংখ্যা নিলেই হবে। তুই ধর 4, তুই ধর 6, তুই দেখ এগুলো দিয়ে চেক কর তাও হবে। তুই দেখ যদি 4 বলিস, তুই ধর বললি fx equal to 4, তাহলে fx এর মান কত? 2x minus 1 equal to 4, তাহলে 2x কত হবে? 4 আর 5, তাহলে x কত হবে? 5/2। দেখ, যে কোনো জোড় সংখ্যার জন্যই কিন্তু তার কোনো প্রি ইমেজ নেই। 6 এর জন্যও তুই দেখ 7/2 আসবে, কিন্তু বিজোড় সংখ্যাগুলোর, সবগুলো নয়, বিজোড় সংখ্যাগুলোর প্রি ইমেজ আছে। তুই দেখ, আমি একটা বিজোড় সংখ্যা নিয়ে তোকে দেখাচ্ছি। ধর তুই এখানে নিলি 3, 3-এর দেখ প্রি ইমেজ আছে। দেখ তুই ক্যালকুলেশন করে f of x ধর 3, তাহলে কি হবে? 2x minus 1 equal to 3, তাহলে 2x equal to কি হবে? 3 যোগ 1 4, তাহলে x এর মান কত? 2।
তার মানে দেখ এখানে 2 আছে, 2 তো ইন্টিজার, 2 তো পূর্ণ সংখ্যা, 2 তো এক্স জেড এর মধ্যে আছে। এখানে 2 আছে যার ইমেজ হচ্ছে 3, 3-এর কিন্তু প্রি ইমেজ আছে, কিন্তু 4-এর প্রি ইমেজ নেই, 2-এর প্রি ইমেজ নেই, 6-এর প্রি ইমেজ নেই। তার মানে এখানে আমরা এমন কিছু কি পাচ্ছি না, এখানে আমরা এমন কিছু ইমেজ পাচ্ছি যাদের কোনো প্রি ইমেজ নেই। এই ফাংশনকে বলা হয় কি ফাংশন? ইনটু ফাংশন। দেখ ক্লিয়ার কিনা? ক্লিয়ার? আরেকটু এগোই, আরো ক্লিয়ার হবে। এবার দেখ উপরিচিত্রণ, উপরিচিত্রণের ইংরাজি নাম হচ্ছে অনটু, অনটু ফাংশন বা ম্যাপিং। মানে এখানে অনটু কথাটা শুনে বোঝা যাচ্ছে যে আগেরবার ছবিতে এই ছিল কোডোমেন, আর তার ভিতরে ঢুকেছিল রেঞ্জ। এবার আর তা হবে না, একদম উপরে উঠে আসবে। অন শব্দের অর্থ কি? অন শব্দের অর্থ উপরে। তার মানে এবার এই রেঞ্জটা এর উপরে উঠে আসবে, এইটা হবে রেঞ্জ। বেসিক্যালি কোডোমেন আর রেঞ্জ কি হবে? সেম হয়ে যাবে। কোডোমেন আর রেঞ্জ সেম হয়ে যাবে, যে কথাটা আমি আগে বলেছিলাম। বোঝা গেল? কোডোমেন আর রেঞ্জ সেম হয়ে যাবে। আমি বলেছিলাম না যে কোনো কোনো ক্ষেত্রে কোডোমেন। দাদা কি বললা শুনতে পেলাম না, আমি আপনা আপনি আউট হয়ে গেলাম। দাঁড়া, আউট এক সেকেন্ড। হ্যাঁ এটা আবার এটা আবার কার্ডটা দিয়ে জয়েন করেছিস? তোরটা ছিল একটু আগে পর্যন্ত। এখন শুনতে পাচ্ছিস তো আমার কথা? হ্যাঁ 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 শুনতে পাচ্ছি, ভুলি মেলা দিয়ে জয়েন হয়ে গেছি। আচ্ছা আচ্ছা, দেখ কিছু কিছু ক্ষেত্রে কোডোমেন রেঞ্জের সাবসেট হয়, রেঞ্জ কোডোমেনের সাবসেট হয়, আর এন জি রেঞ্জ কোডোমেনের সাবসেট হয়। আর কিছু কিছু ক্ষেত্রে রেঞ্জ আর কোডোমেন সেম হয়। যে ক্ষেত্রে রেঞ্জ কোডোমেনের সাবসেট হয় সেটা তো ইনটু হয়, একটু আগে আমরা বুঝে আসি। যে ক্ষেত্রে রেঞ্জ আর কোডোমেন দাদা আমি আবার বেরিয়ে গেলাম, আপনি বেরিয়ে যাচ্ছি বারবার। আপনি বেরিয়ে যাবি কেন? কেটে যাচ্ছে আপনি। না, ঋষিতাও রয়েছে, মৌমিতা রয়েছে। ঋষিতা মনে হয় বেরিয়ে গেছে। তুই তো দুটো থেকেই জয়েন হয়ে রয়েছিস, তোর আর একটা অ্যাকাউন্ট থেকেও জয়েন হয়ে রয়েছিস, ওটা এখনো রয়েছে। আচ্ছা যাই হোক, শোন, যদি রেঞ্জ আর কোডোমেন সমান হয়, মানে রেঞ্জ আর কোডোমেন সমান মানে কি? আমরা প্রত্যেকটা এলিমেন্টেরই প্রি ইমেজ পাবো, প্রত্যেকটা এলিমেন্টেরই প্রি ইমেজ পাবো, কিছু না কিছু পাবো। রেঞ্জ আর কোডোমেন সেম যদি হয় তখন সেই ফাংশনকে বলা হয় অনটু ফাংশন। ব্যাপারটা বোঝা গেল? যে এই যে বি সেটের প্রত্যেকটা পদের কম করে একটা প্রি ইমেজ থাকবে, এটা যদি হয় তখন আমরা বলবো, এই এখানে দেখ সমান চিহ্ন দেওয়া আছে, আগের বার সাবসেটের চিহ্ন দেওয়া ছিল, তখন আমরা তাকে বলবো উপরিচিত্র। ওকে? তার মানে আগেরবার এই যে আগেরবার কি হলো, আগের এক্সাম্পলটা এই যে 2-এর আমরা কোনো প্রি ইমেজ পাইনি, 4-এর আমরা কোনো প্রি ইমেজ পাইনি, 6-এর আমরা কোনো প্রি ইমেজ পাইনি। আমরা যদি প্রত্যেকটা এলিমেন্টেরই প্রি ইমেজ পাই তখন তাকে আমরা অনটু ফাংশন বলবো। ঠিক আছে? তাহলে অনটু ফাংশনের ক্ষেত্রে কিন্তু এইটা হবে যে নাম্বার অফ এলিমেন্ট ইন এ এটা বেশি হবে নাম্বার অফ এলিমেন্ট ইন বি থেকে। আমরা যখন নাম্বার অফ এলিমেন্ট ইন এ এটা কম হয় নাম্বার অফ এলিমেন্ট ইন বি থেকে, কখন হয়? একটু আগে পড়ে এসেছি, যখন 1 1 হয়। আর নাম্বার অফ এলিমেন্ট ইন এ এটা বড় হয় বা সমান হয় নাম্বার অফ এলিমেন্ট ইন বি থেকে, এটা কখন হয়? যখন অন টু হয়। ঠিক আছে? 1 1 এর আরেক নাম হচ্ছে ইনজেক্টিভ।
আর অন টুর আর এক নাম হচ্ছে সারজেক্টিভ। ঠিক আছে, এই দুটো জায়গা কিন্তু ভালো করে বুঝতে হবে, এই দুটো জায়গা কিন্তু মেন। বোঝা যাচ্ছে তো? ওকে, চল এই এক্সাম্পলটা দেখলে বুঝতে পারবি। ধর এ একটা সেট যার ভিতরে 2 3 4 5 6 আছে, আর বি একটা সেট যার ভিতরে 5 8 11 14 17 আছে। ঠিক আছে, একটা ফাংশন দেয়া আছে, দেখ ফাংশনটা কি দেয়া আছে, এই যে এফ এক্স ইকুয়াল টু 3x মাইনাস 1। এবার তুই ক্যালকুলেট কর, এফ অফ 2 কত হবে, 3 দুগুণে 6 মাইনাস 1 মানে 5, মানে 2টা 5-এ যাবে। এফ অফ 3 কত হবে, 3 3 9 মাইনাস 1 মানে 8, এটা 8-এ যাবে। এফ অফ 4 কত হবে, 3 4 12 মাইনাস 1 মানে 11, মানে এটা 11 হয়ে যাবে। এফ অফ 5 কত হবে, 3 5 15 মাইনাস 1 মানে 17। এফ অফ 6 কত হবে, 3 6 18 মাইনাস 1 মানে 14 মাইনাস 1 15, আর 18 মাইনাস 1 17। তাহলে দেখ এখানে প্রত্যেকটা প্রিইমেজ, প্রত্যেকটা ইমেজ, এখানে কিন্তু এমন কেউ নেই, দেখ প্রত্যেকটা প্রিইমেজ আছে, যে কটা ইমেজ আমরা পাচ্ছি এখানে প্রত্যেকটার প্রিইমেজ আছে। প্রতিটা ইমেজের প্রিইমেজ আছে, প্রিইমেজ আছে, প্রতিটা ইমেজের প্রিইমেজ আছে, প্রত্যেকটাই রেঞ্জ, মানে যাই কোডোমেন তাই রেঞ্জ, মানে এটাই ডোমেন, এটাই কোডোমেন, এটাই কোড DOMAIN, এটাই রেঞ্জ। তার মানে এক্ষেত্রে রেঞ্জ আর কোডোমেন সেম, রেঞ্জ আর কোডোমেন সেম। তার মানে ওই রেঞ্জটা কোডোমেনের উপরে উঠে আসছে, তাই এর নাম উপরিচিত্রণ বা অনটু, তাই এর নাম উপরিচিত্রণ বা অনটু। দেখ বোঝা গেল কিনা, সহজ এক্সাম্পল কিন্তু। মানে আমরা যখন বা উপরিচিত্রণ দেখাবো তখন আমাদের টার্গেট থাকবে প্রত্যেকটা ইমেজের প্রিইমেজ আছে এই কথাটা দেখানো, প্রত্যেকটা ইমেজের প্রিইমেজ আছে এই কথাটা দেখানো। ওকে, এরপরে একটা হোমওয়ার্ক দিচ্ছি। দেখ ন্যাচারাল নাম্বার থেকে ডি হচ্ছে বিজোড় সংখ্যার সেট, আর এন হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। একটা ফাংশন দিয়েছি এফ এক্স ইকুয়াল টু 2x প্লাস 1, তুই দেখাবি এটা ওই সারজেকশন, সারজেকশন মানেও কিন্তু ওই অন টু, সারজেকশন মানেও কিন্তু অন টু, এটা দেখাতে হবে। মানে তুই দেখাবি প্রত্যেকটা বিজোড় সংখ্যার একটা করে প্রিইমেজ আছে স্বাভাবিক সংখ্যাতে, প্রত্যেকটা বিজোড় সংখ্যা যেগুলো হচ্ছে ইমেজ তাদের একটা করে প্রিইমেজ আছে স্বাভাবিক সংখ্যাতে। এইখান থেকে ইমেজ নিবি, এখান থেকে ইমেজ নিবি, এখান থেকে প্রিইমেজ দেখাবি। ওকে, দেখ আমাদের দুটো সংজ্ঞা, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে এই অন টু, দুটো সংজ্ঞা হয়ে গেছে। মেন চ্যাপ্টারের মেন জিনিস শেষ। এবার ছোটোখাটো আর কিছুই নেই, ছোটোখাটো আর একটা জিনিসই আছে, এটাই লাস্ট হেডিং। সেটা হচ্ছে দেখ এটা উপরিচিত্রণ রয়ে গেছে, এটা ভুল রয়েছে, এটা বাইজেকশন হবে, এই হেডিংটা ভুল, এই হেডিংটা হবে এই যে বাইজেকশন বা বাইজেক্টিভ। ঠিক আছে, আমি বাইজেকশন বা বাইজেক্টিভ ম্যাপিং, এই হেডিংটা ভুল আছে, বা বাইজেক্টিভ ফাংশনও বলে। দেখ বাইজেক্টিভ ফাংশন কি বলতো, কোনো ফাংশন যদি 1 মানে 1 আর অন টু মানে উপরিচিত্রণ হয়, মানে বাইজেকশন মানে হচ্ছে 1 প্লাস অন টু,
এই দুটো যদি অ্যাট এ টাইম হয়, ইনজেকটিভ আর সাবজেক্টিভ যদি অ্যাট এ টাইম হয়, 1 আরেক নাম কি ছিল? ইনজেকটিভ। অনটুর আরেক নাম কি ছিল? সাবজেক্টিভ। ঠিক আছে, এই দুটো যদি অ্যাট এ টাইম হয় তখন সেই ম্যাপিংটাকে আমরা বলি বাইজেক্টিভ। এই হচ্ছে কাজ। এটাকে এই দুটো জিনিস দেখাতে হবে, একটা হচ্ছে এক এক দেখাতে হবে, একটা হচ্ছে সাবজেক্টিভ দেখাতে হবে, এই কাজ। এবার একটা এক্সাম্পল নে। তার মানে দেখ, আমরা একটু আগে কি শিখেছিলাম? নাম্বার অফ এলিমেন্ট ইন এ এর থেকে নাম্বার অফ এলিমেন্ট ইন বি বড় হবে কখন? না যখন ম্যাপিংটা ইনজেক্টিভ হবে। আর নাম্বার অফ এলিমেন্ট ইন এ বড় হবে বা সমান হবে নাম্বার অফ এলিমেন্ট ইন বি থেকে কখন হবে? না যখন ম্যাপিংটা সাবজেক্টিভ হবে। এবার যদি দুটো অ্যাট এ টাইম হয় তাহলে নাম্বার অফ এলিমেন্ট ইন এ আর নাম্বার অফ এলিমেন্ট ইন বি সমান হবে। কখন হবে? না যখন ম্যাপিংটা বাইজেক্টিভ হবে। যখন ম্যাপিংটা বাইজেক্টিভ হবে। ঠিক আছে, চল একটা এক্সাম্পল দেখা যাক। এ বি কি কি আছে? 1 2 3 4 5 6। ম্যাপিংটা বলে দিয়েছে এখানে যে 1টা 4-এ যাবে, 2টা 6 5-এ যাবে, 3টা 6-এ যাবে। তাহলে এবার প্রথম কথা ভাব যে আলাদা আলাদা প্রি ইমেজের জন্যে আলাদা আলাদা ইমেজ আছে কিনা। হ্যাঁ কি না দেখ, প্রত্যেকটা আলাদা আলাদা প্রি ইমেজ, তার জন্য আলাদা আলাদা ইমেজ হচ্ছে কিনা দেখ। হচ্ছে। 1 একটা প্রি ইমেজ, তার ইমেজ হচ্ছে 4। 2 একটা প্রি ইমেজ, তার ইমেজ হচ্ছে 5। 3 একটা প্রি ইমেজ, তার ইমেজ হচ্ছে 6। তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা প্রি ইমেজের জন্য আলাদা আলাদা ইমেজ আছে, মানে এটা 1 1 হচ্ছে, 1 1 হচ্ছে। আর প্রত্যেকটা ইমেজের প্রি ইমেজ আছে। 4 একটা ইমেজ, তার প্রি ইমেজ আছে। 5 একটা ইমেজ, তার প্রি ইমেজ আছে। 6 একটা ইমেজ, তার প্রি ইমেজ আছে। তার মানে এটা অন টু হচ্ছে, 1 1 হচ্ছে, অন টু হচ্ছে, মানে কি বাইজেক্টিভ। দেখ বোঝা গেল কিনা? এই চ্যাপ্টারে 3টে ডেফিনেশন মুখস্থ করতে হবে। একটা হচ্ছে 1 1 এর ডেফিনেশন। 1 1 এর ডেফিনেশন কি? চ্যাপ্টার শেষ, আর কিচ্ছু নেই। 1 1 এর ডেফিনেশন হচ্ছে আলাদা আলাদা প্রি ইমেজের জন্য আলাদা আলাদা ইমেজ আছে কিনা। একটা হচ্ছে অনটুর ডেফিনেশন। অনটুর ডেফিনেশন কি? প্রত্যেকটা ইমেজের প্রি ইমেজ আছে কিনা। আর একটা হচ্ছে এই বাইজেকশন বা 1 1 অন টু বলা হয়, সেটা কি? যদি 1 1ও হয়, অন টু হয়। মানে বেসিক্যালি দুটো দুটো অ্যাট এ টাইম হলে 3 নম্বরটা হবে। তো চল, তোদের এরপরে বেশ করে দুটো আমি হোমওয়ার্ক দিচ্ছি। একটা হচ্ছে এই যে মূলদ সংখ্যা সেট কিউ থেকে কিউ এ একটা ম্যাপিং ডিফাইন করা আছে এফ এক্স ইকাল টু এ এক্স প্লাস বি। এটা বাইজেকশন প্রমাণ করতে হবে। মানে বাইজেকশন প্রমাণ করার মানে কি? দুটো জিনিস প্রমাণ করা, একটা হচ্ছে 1 1 দেখানো, আর একটা হচ্ছে 1 2 দেখানো। তুই দেখাবি যে প্রত্যেকটা আলাদা আলাদা প্রি ইমেজের আলাদা আলাদা ইমেজ আছে, তাহলেই 1 1 হয়ে যাবে। আর তুই দেখাবি যে প্রত্যেকটা ইমেজের প্রি ইমেজ আছে, তাহলেই হয়ে যাবে অন টু। এই একটা দিলাম। আর একটা দিচ্ছি, সেটা হচ্ছে এইটা এফ এক্স ইকাল টু এ এক্স কিউব প্লাস বি। এটা রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে যাচ্ছে। এটাও, এটা বাইজেক্টিভ কিনা তোকে চেক করতে হবে, আলোচনা করতে বলেছে। মানে এখানে বলে দেয়নি যে এটা বাইজেক্টিভ হবে, যেটা তোকে চেক করতে হবে। কিন্তু না, সেরকম কোনো মানে নেই, সেরকম কোনো মানে নেই। ধর আমি তোকে একটা তুই বলছিস রিয়েল নাম্বার থেকে রিয়ালে যাচ্ছে, মানে বাইজেক্টিভ হবে। ধর এই হলো রিয়েল নাম্বার, তো এই হলো রিয়েল নাম্বার, তো তো ধর আমি বাইজেক্টিভ হবে। বাইজেক্টিভ হবে মানে কি? 1 1ও হবে, অন অন টু হবে। তো ধর আমি এফ এক্স ইকাল টু এক্স স্কোয়ার নিলাম। তুই দেখ এখানে -1 আছে, 1 আছে। তুই দেখ -1কে যদি তুই এর মধ্যে বসাস কত হয়?
ওয়ান হয়। মাইনাস ওয়ানের স্কোয়ার করলে কত হয়? ওয়ান হয়। ওয়ান যদি তুই বসাস তাহলে কত হয়? ওয়ান হয়। তাহলে তুই ভেবে দেখ, মাইনাস ওয়ানটাও কিন্তু ওয়ানে যাচ্ছে, ওয়ানটাও কিন্তু ওয়ানে যাচ্ছে। তাহলে দুজন আলাদা আলাদা ব্যক্তি, মানে দুজন আলাদা আলাদা প্রিইমেজের একটা ইমেজ আছে। তাহলে এটা কি ওয়ান ওয়ান হচ্ছে? হচ্ছে না। তাহলে ওয়ান ওয়ান যদি না হয় তাহলে এটা ইনজেক্টিভ নয়, ইনজেক্টিভ নয়। তা ইনজেক্টিভ যদি না হয় তাহলে তো বাইজেক্টিভও হবে না। আবার তুই আরেকটা জিনিস লক্ষ্য কর, যে এই ম্যাপিংটা তুই দেখ, ধর তুই খুঁজতে চেষ্টা করলি, এটাও তো রিয়েল নাম্বার, এর মধ্যে তো মাইনাস ওয়ানও আছে। মাইনাস ওয়ানের প্রিইমেজ কি? তুই পাবি না। কেন পাবি না? তুই ধর ধরলি যে আমি এখানে একটা এক্স ধরবো, যা হচ্ছে, যার ইমেজ হচ্ছে মাইনাস ওয়ান, তার মানে এফ এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান। এফ এক্স মানে কি? এফ এক্স মানে এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ওয়ান, তার মানে এক্স ইকুয়াল টু কি? সেই রুট ওভার অফ মাইনাস ওয়ান। তার মানে সেই কমপ্লেক্স নাম্বার চলে আসছে, প্লাস মাইনাস আই চলে আসছে, যেটা কিন্তু এই রিয়েল নাম্বারের মধ্যে নেই। তার মানে এই মাইনাস একের কোনো প্রিইমেজও নেই। প্রিইমেজ নেই মানে কি? এটা সাবজেক্টিভ না, এটা অনটু না, সাবজেক্টিভ না। এটা সাবজেক্টিভও না, এটা ইনজেক্টিভও না, এটা বাইজেক্টিভও না। ব্যাপারটা বোঝা গেল কিনা? সো রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে মানেই যে সবসময় বাইজেক্টিভ হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আমাকে কিন্তু চেক করতে হবে, আমাকে দুটো জিনিস চেক করতে হবে। নাম্বার ওয়ান, ওয়ান 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 চেক করার জন্য আমরা কি চেক করি? বাংলায় লিখে দিচ্ছি, আলাদা 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 প্রি ইমেজের, প্রি ইমেজ এর আলাদা আলাদা ইমেজ, IMAGE ইমেজ থাকবে, এটা চেক করি। আর এক হচ্ছে অন টু। অন টুর জন্য আমরা কি চেক করি? প্রতিটা ইমেজের প্রি ইমেজ আছে, এটা চেক করি। এই দুটো জিনিস যদি হয়, মানে বাইজেক্টিভ হচ্ছে এই দুটো জিনিস যদি হয়, মানে ওয়ান ওয়ান যদি হয় আর অন টু যদি হয়, তাহলে সেটা বাইজেক্টিভ হয়। দেখ পুরো জিনিসটা বোঝা গেছে কিনা? এই চ্যাপ্টারটার ভিতরে শুধুমাত্র এই দুটো জিনিস পড়তে হবে, একটা ওয়ান ওয়ান কি আর একটা অন টু কি। আর ওয়ান ওয়ান অন টু যদি একসাথে হয় তাহলে বাইজেক্টিভ হবে। এই বাইজেক্টিভটা সেই জন্যে অনেক ক্ষেত্রে ওয়ান ওয়ান অন টু বলা হয়, ওয়ান ওয়ান অন টু বলা হয়। বাইজেক্টিভ এরই আর এক নাম ওয়ান ওয়ান অন। দেখ পুরো জিনিসটা বোঝা গেল কিনা? একদম সহজ চ্যাপ্টার। এই চ্যাপ্টারটার থেকে ওই একটা দুটো কোশ্চেন, প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই কোশ্চেন আসে। এই চ্যাপ্টারটা কিন্তু, এই চ্যাপ্টারগুলো খুবই সোজা। এর পরের চ্যাপ্টারটাও সোজা। এখানে ফাংশনের যে কটা চ্যাপ্টার আছে, ফাংশনের ভিতরে তোদের 3টে চ্যাপ্টার আছে, আর রিলেশন একটা, 4টে চ্যাপ্টার। 4টে চ্যাপ্টারই কিন্তু খুবই সোজা। ঠিক আছে, তাহলে এইটা এই পর্যন্ত থাকলো। বুধবার দিন কিন্তু আমি যাব। বুধবার দিন এই চ্যাপ্টারের এক্সারসাইজটা সলভ করাবো। এই তিনটে সংজ্ঞা নয়, দুটো সংজ্ঞা, ওয়ান ওয়ান আর অন টুর সংজ্ঞা। এই ওয়ান ওয়ানের সংজ্ঞা আর অন টুর সংজ্ঞাটা মুখস্থ করলেই বাইজেক্টিভের সংজ্ঞা, মানে ওয়ান ওয়ান অন টুর সংজ্ঞা হয়ে যায়। এই দুটো সংজ্ঞার পরে বেস করে কিছু অঙ্ক। ওকে, ঠিক আছে, তাহলে এই বন্ধু থাকুক।